কি চাকরি গেছে না আছে? মাস্টারদের মান সম্মান মাথায় মাটিতে ভুলুণ্ঠিত হয়ে গেছে। কার জন্য? কার জন্য? কে দায়ী? একটা মাত্র মহিলা পুরো চালিয়ে পুড়িয়ে এই পশ্চিমবঙ্গটাকে ছাড়কার করে দিয়েছে। সেই মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় কেউ নেই। সব শেষ করে দিয়েছে। আবার আমার নাম নিয়ে বলছে। সুকান্ত বাবু বলেছেন চাকরি চলে যাওয়ার জন্য নাকি আমি দায়ী। সুকান্ত বাবু আবার বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি আপনি এখন বাড়িতে থাকুন না নবান্নে থাকুন, টিভি চালিয়ে দেখছেন সুকান্ত মজুমদার কি বলছে। কানে সর্ষের তেল নিয়ে শুনে রাখুন, আপনি চুরি করেছেন, আপনি চোর, আপনার জন্য এই চাকরি গেছে, দ্বিতীয় কোনো ব্যক্তি দায়ী নয়। আপনার কুণাল বলছে, আপনার কোলের ছেলে কুণাল কি পার্থ চট্টোপাধ্যায় চুরি করত, এটা আমরা জানতাম। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমাদের একজন বিজেপির নেতা, আমি নাম নিচ্ছি না, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক যেরকম হয় আলাদা রাজনৈতিক দল করলে তো দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে। সে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও সে যেত বন্ধুত্বের হিসেবে। গিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর পরিবারের একজন, আমি নাম নিচ্ছি না, তা তিনি রাজনীতি করেন না, মুখ্যমন্ত্রীর পরিবারের একজন, তার নামে চাকরির লিস্ট দেওয়া আছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে এই চাকরি হতে হবে, কারণ মুখ্যমন্ত্রীর পরিবারের একজন সেই টাকা নিয়ে রেখেছে। লজ্জা লাগে এই ভিখারিগুলো আজকে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে, যারা চাকরি বিক্রি করার মতো গর্হিত অপরাধ যারা করেছে। চোর, এই চোরদেরকে কোথায় জায়গা দিতে হবে? চোরেরা কোথায় সুন্দর? কোথায় সুন্দর? জেল আমরা ছোটবেলায় পড়তাম, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে মানে মায়ের কোলে, আর তৃণমূল কংগ্রেস জেলে সুন্দর। জেল ছাড়া তৃণমূল কংগ্রেসকে মানায় না, জেলের ভেতরে নেতাদের স্থান হওয়া উচিত। আর মুখ্যমন্ত্রী যখন দোষ দিয়ে দেখলেন না, সবাই তো মনে করছে মেনে নিচ্ছে না, দোষ তো তৃণমূলের ঘাড়ে দিচ্ছে, তৃণমূল চুরি করেছে, তৃণমূল চুরি করেছে। মুখ্যমন্ত্রী তখন নতুন ফোন দিয়ে আটলেন, ওয়াকআপ বিল, ওয়াকআপ বিল, ওয়াকআপ অ্যাক্ট সংশোধনী বিল, সেই নিয়ে তার দুধেল গায়েদেরকে খেপিয়ে দিলেন। মুর্শিদাবাদে আমি নিজে গেছি, যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্প পাল্লালপুর হাই স্কুল, বৈষ্ণবনগর। আমার মনে পড়ে গেল আমি ছবিতে দেখেছি, সিনেমায় দেখেছি, ঋত্বিক ঘটকের সিনেমায় দেখা গেছিল, কিন্তু ঋত্বিক ঘটকে বলেননি, তৎকালীন বামপন্থীরাও বলেননি যে বাংলাদেশ থেকে কেন হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুকে রাতের অন্ধকারে ভিটে মাটি ছেড়ে এক পারে চলে আসতে হয়েছিল। আজকে সেই দৃশ্য আবার নতুন করে মনে হচ্ছে সিনেমায় যেমন রিটেক হয়, একবার না হলে পরে নায়ককে বলা হয়, নায়িকাকে বলা হয় আরেকবার অভিনয় করে দেখান, সেই রকম রিটেকের মতো বাংলাদেশের দৃশ্য। অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে ঘাড়ে ছেলে, কারো কারো ঘাড়ে বউ, কারো কারো ঘাড়ে বৃদ্ধা মা, হাতে একটা নোংরা কাপড়ের একটা পুটলি, বছরে একটা মাত্র কাপড়, পেটে খিদে, চোখে লজ্জা, কারণ নিজের চোখের সামনে বউয়ের চুলের মুঠি ধরে টানা হয়েছে, কারো বউকে হয়তো ধর্ষিতা হতে হয়েছে, কারো নারায়ণ শিলাকে হয়তো লাঠি মেরে ফেলে দেওয়া হয়েছে। সেই লজ্জাকে বুকে নিয়ে, চোখে দক্ষ লজ্জা নিয়ে হাজার হাজার মানুষকে, তাদের লক্ষ লক্ষ মানুষকে বাংলাদেশ থেকে যেভাবে আসতে হয়েছিল, সেদিন পাল্লালপুরে গঙ্গা পার হয়ে মানুষকে রাতের অন্ধকারে সেইভাবে পালিয়ে আসতে হয়েছে। বিশ্বাস করবেন না, সেই পাল্লালপুর ক্যাম্পে কয়েকশো মানুষ, তার মধ্যে একটা ছোট বাচ্চা যার বয়স হচ্ছে 4 দিন, আর 65-75 বয়সের বৃদ্ধ সেও আছে। হিন্দু সমাজ যারা বছরের পর বছর বলে গেছে, যারা বছরের পর বছর বলে গেছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, তাদের ভাবার সময় এসেছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, তবে কেন ভাঙলি ভারত, গড়লি পাকিস্তান, এই প্রশ্নটা করার সময় এসে গেছে। এখন যাদের অন্ধকারে পালিয়ে আসতে হলো, জাফরাবাদ অঞ্চল বাবা ছেলে মিছিল করে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, কথায় কথায় বলে লড়াইটা জাতের নয় ভাতের, ভাবতে ভাবতে করে কংগ্রেসদের মতো বাড়িতে বসেছিল। মোহাম্মদ সেলিম বলছেন যে না, দাঙ্গা আটকাতে গেছিল কংগ্রেস সেলিম, দাঙ্গা আটকাতে গেলে রাস্তায় থাকতো, ওরা নিজের বাড়িতে বসেছিল, ভয়ে কাঁপছিল। সেদিন তাদের কমরেড পরিচয় আর চলে গেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস বাপ আর ছেলে
পিটিয়ে মারা হলো, রক্তাক্ত ভিডিওটা আমার কাছে আছে। কোথাও হয়েছে চন্দন দাস রক্তাক্ত অবস্থায় বসে আছে, অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে, অ্যাম্বুলেন্স ভেঙে ভাঙচুর করে দেওয়া হলো, অ্যাম্বুলেন্স যেতে পারলো না, রক্তক্ষরণ হতে থাকলো। মারা গেলেন চন্দন দাস, হরগোবিন্দ দাস, মোহাম্মদ সেলিম পৌঁছে গেলেন, এইভাবে লাল সালাম দিল। কিন্তু কমরেড যেটা বললেন না, লড়াইটা সেদিনও ভাতের ছিল না, আজও ভাতের নেই, লড়াইটা জাতের কমরেড, জাতের জন্য মারামারি হচ্ছে, সেই জন্যই লড়াই। সেই লড়াইটা জাতের, হিন্দু মুসলমানের দ্বীপ জাতি তত্ত্বকে সেই সময় জিল্লা সাহেব এবং ইংরেজরা এবং তার সাথে বামপন্থীরা, বামপন্থীদের দাবি ছিল ভারত বিভাজন করতে, পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই দাবি নিয়ে বামপন্থীরা সেদিন লড়াই করেছিল। সেই মঞ্চে সোনাবতীর সাথে মঞ্চে জ্যোতি বসু যাওয়ার কথা ছিল, কোনো কারণে গাড়ি করে তিনি পৌঁছতে পারেননি। না যে মঞ্চ থেকে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, কলকাতায় হাজার হাজার মানুষকে কুপিয়ে মারা হয়েছিল, সেই মিটিং এ জ্যোতি বসু হয়তো থেকে যেতেন। শুধু দুর্ভাগ্যবশত তিনি পৌঁছতে পারেননি। আমাদের বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস, যারা পুরনো লোক আছে, যারা উত্তম কুমারের আমলের সিনেমা দেখেছেন, তার বিখ্যাত সিনেমা জলসা ঘর, সেই ছবি বিশ্বাসকে কলকাতার মানিকতলার বুকে তরোয়াল দিয়ে ধরেছিল গলা কাটবে বলে। সেদিন কোন বুদ্ধিজীবী, কোন কমরেড কেউ বাজাতে আসেনি ছবি বিশ্বাসকে। সেদিনই ছবি বিশ্বাস ছবি হয়ে যেতেন যদি গোপাল মুখোপাধ্যায়, গোপাল পাঠা, তার পাঠা কাটার অস্ত্র নিয়ে যদি রাস্তায় না নেমে ছবি বিশ্বাসকে বাঁচাতেন, সেই দিনই ছবি বিশ্বাস ছবি হয়ে যেতেন। কোনো জলসাগর সিনেমা তার আমরা দেখতে পেতাম না। সেদিনও লড়াইটা জাতের ছিল, ভাতের ছিল না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে। কি বুঝতে পেরে গেছে? একদিকে দাঙ্গা করিয়ে দাও, দাঙ্গা করলে ডবল ডবল লাভ, ডবল ডবল চাকরি দিব বলেছিলেন, চাকরি তো দিতে পারেন, ডবল ডবল লাভ। কিসে লাভ হচ্ছে? সেই লাভ একদিকে 26,000 চাকরি হারা, দৃষ্টিটা অন্যদিকে ঘুরে গেল। আর তার সাথে সাথে কি লাভ হলো? মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুদের যতই ঝাঁটালাথি মারো, 1000 টাকা থেকে 500 টাকা বাড়িয়ে দেবো, আর একটু বাড়িয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার, হিন্দুরা মুখ বুঝে সহ্য করে নেবে। কিন্তু মনে রাখবেন, ওই মহিলারা যারা আমার সাথে কলকাতা গেছিল, 8টা পরিবারের মানুষ, বেশিরভাগ মহিলা ছিলেন, তারা সবাই লক্ষ্মীর ভান্ডার পেত। একজন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা মুখ্যমন্ত্রী যাকে বলেন, তারও ঘর ছিল। এখন আর ঘর নেই, লক্ষ্মীর ভান্ডারের টাকাও নেই, রাতের অন্ধকারে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ লড়াইটা তখনও ভাতের ছিল না, আজও নেই। লড়াইটা জাতের লড়াই। হিন্দু বলে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দু বলে তাদের জীবন ওষ্ঠাগত করে দেওয়া হয়েছে। মুখের উপরে বলেছে ওই মহিলাদের কাছে গিয়ে, তারা বলেছে আমরা দিদির দলের সমর্থক, আমরা তৃণমূল করি। যতই তৃণমূল কর, হিন্দু না তোরা? হিন্দু জন্ম যখন জন্মগ্রহণ হয়েছে, তোদের মার খেতে হবে, মরতে হবে। বলেছে তোদের স্বামীদেরকে ছেড়ে দে, এখনই কপিয়ে গলা কেটে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি, চল তোরা আমাদের সাথে, চল আমাদের সাথে নিকা করবি, নামাজ পড়বি, রমজান মাসে উপবাস রাখবি, তোরা আমাদের সাথে ধর্মান্তরিত হবে। মুখের উপরে গিয়ে বলেছে। শিব বলে আমরা কতদিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে চালাবো, মিথ্যে কথা বলে চালাবো, ভাবের ঘরে চুরি করব? সেই সময় চলে গেছে। সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন লড়াই করি। আমরা বীর হিন্দুর মঞ্চ, আমরা লড়াই করে এর বিরুদ্ধে সত্যিকারের লড়াইটা আমরা করি। কেন লোকে বলে শিশুকান্ত মজুমদার শুধু হিন্দুদের কথা বলছে? হিন্দুদের কথা বললে প্রকৃত সেকুলারিজমের কথা বলা হয়। 100 জন হিন্দুর মধ্যে 1 জন মুসলমান পরিবার যদি থাকে, তবুও সে সুরক্ষিত থাকবে। কারণ হিন্দু জন্মমাত্র সেকুলার, হিন্দু জন্ম থেকে অসাম্প্রদায়িক, সেই মানবক নিয়ে আমরা সেই সহজ বা বরাবর মানুষ হয়েছি। আজকে তার সময় এসেছে, আর আজকে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করলাম। পুলিশ লাঠিচার্জ করতে শুরু করলো, দক্ষিণ দিনাজপুরে পুলিশ লাঠিচার্জ করছে। আমরা ভাবতে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এরকম করে কিভাবে কেন হচ্ছে? আমরা অদ্ভুত ভাবে অবাক হয়ে গেলাম। দেখলাম পুলিশের একজন অফিসার, সে অতি বীর বিক্রমে নেমে পড়েছে লাঠিচার্জ করতে। খবর নিলাম কে সেই অফিসার, হঠাৎ এত বীর বিক্রম কিভাবে হলো? খবর পেলাম তার নাম নাকি বিক্রম প্রসাদ, ডিএসপি হেডকোয়ার্টার। বিক্রম প্রসাদ ডিএসপি হেডকোয়ার্টার। আগে মমতা বন্দ্যোপাধ্যায় না ভাইপো কার হয়ে পাহারা দিতে, তার সিকিউরিটিতে ছিলেন। ওখানে থাকতে থাকতে প্রতিদিন 3 বেলা করে, ডাক্তার যেমন লিখে দেয় না, সকালে 2টো বড়ি খাওয়ার পর, দুপুরে 2টো বড়ি খাওয়ার পর, রাত্রে 2টো বড়ি খাওয়ার পর,
সেখানে 3 বেলা নিয়ম করে এরকম করে হাওয়ায় চটি চাটতেন, সকালে 2 বার, দুপুরে 2 বার, রাতে 2 বার। মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটিটা দেখেছেন? সাধারণ মানুষ, আমাদের গ্রামের মানুষ অনেক হাওয়াই চটি পরে, সবার হাওয়াই চটিকে নোংরা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটি দেখবেন সাদা ধাবধাবা, নীল সাদা। আমি ভাবতাম কি ব্যাপার, এখন বুঝতে পারলাম এই বিক্রম প্রসাদী 3 বেলা চেটে চেটে পরিষ্কার করে নিত, সেই জন্য ওটা এত পরিষ্কার হয়ে আছে। আমি আমার জেলা সভাপতি এবং অন্যান্য নেতৃত্বকে অনুরোধ করবো, ভালো দেখে একটা নীল সাদা রঙের হাওয়াই চটি কালকে কিনুন, কিনে বিক্রম প্রসাদের কোয়ার্টারের সামনে গিফট দিয়ে আসুন, এখানে বসে বসে ওটা চাটবে, তাহলে কাজে লাগবে। পড়াশোনা করে আইপিএস হয়েছে এই অশিক্ষিত নেতাদের বাঁচানোর জন্য, তাহলে পড়াশোনা করে লাভ কি থাকলো? আজকে এবারে পরিষ্কার বলে দিতে চাই, কোন গুন্ডামি মস্তানি এই জেলায় থাকবে না, এই জেলায় চলবে না। এই জেলায় গুন্ডামি মস্তানি করার জায়গা নেই। আমাদের বিপ্লবটা অনেক গুন্ডামি মস্তানি করে দেখেছেন তো, দুবার বাংলার মানুষ এবং এই দক্ষিণ দিনাজপুরের মানুষ বিপ্লব মিত্র তার কোম্পানিকে হারিয়েছে। আগামী দিনেও আমরা হারাবো, আমরা এই জেলাকে এই দুষ্কৃতীদের হাতে তুলে দেব না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন পুলিশ দিয়ে বিজেপিকে আটকে দেবে, আটকাতে পারবেন না। আরে আপনার ডিজির কাছে গিয়ে বসেছিলাম ওই ঘর হারাদেরকে নিয়ে, আপনার ডিজি পর্যন্ত বাধ্য হয়েছে নবান্ন থেকে ছুটে এসে আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা করার জন্য, কারণ ডিজিও জানে যে মুখ্যমন্ত্রী চোর এবং এই মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ওই সিংহাসনে বসার অধিকার নেই। যখন দাঙ্গা হলো, মুখ্যমন্ত্রী ভাবুন এটা আমাদের কি মুখ্যমন্ত্রী আমরা রেখেছি। আমাদের এই পশ্চিমবঙ্গকে মনে করা হয় জাতীয়তাবাদের উৎসস্থল। এক সময় বন্দে মাতরম মন্ত্র এই পশ্চিমবঙ্গ থেকে বাংলার বুকে রচনা হয়েছিল। এই বন্দে মাতরম মন্ত্র নিয়ে, গীতার মন্ত্র দিয়ে একবার বিদায় দে মা ঘুরে আসি, ক্ষুদিরাম থেকে শুরু করে, প্রফুল্ল চাকি থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে তারা ফাঁসির মঞ্চে জয়গান গিয়ে গেছেন, কেউ বুকে গুলি খেয়েছেন, তিরঙ্গা হাত থেকে নামাতে দেননি। আজকে সেই পশ্চিমবঙ্গে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।